নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প আছে। আপনারা এসে ভিডিও লিস্ট থেকে আপনাদের পছন্দসই গল্প বেছে নিয়ে শুনুন, কিন্তু ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটে কিন্তু ভুলবেন না। চ্যানেলের উন্নতির জন্য এগুলো অবশ্যই প্রয়োজনীয়। পরিশেষে আমার সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার গল্পগুলো শোনার জন্য। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পটিকে শুধু রহস্য উপন্যাস না বলে ভৌতিক রহস্য উপন্যাস বললে বোধহয় সঠিক বলা হবে। তাই আজকে আমি পড়তে চলেছি শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভৌতিক রহস্য উপন্যাস গোলাপ ফোটার পরে। নির্জন রাস্তাতে চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে ছুটছিল টাঙাটা। রাস্তার একপাশে ঝোপঝাড়ের আড়াল থেকে মাঝে মাঝে নদী তট দেখতে পাচ্ছে সায়ক। দ্বীপ্রহরের শূন্য নদী তট, সুরকি বিছানো পথের অন্যদিকে কখনো বা চোখে পড়ছে প্রাচীন মোগল আমলের চিহ্ন। গম্বুজ আকৃতির ছাদওয়ালা পরিত্যক্ত জীর্ণ স্থাপত্য, দেওয়াল বা স্তম্ভের ভগ্নাবশেষ। সায়কের ট্রেনটা 6 ঘন্টা লেট ছিল। আগ্রাতে নামতে তাই সকালের বদলে দুপুর হয়ে গেল। সায়ক যেখানে যাচ্ছে সে জায়গা শহরের বাইরে বলে অন্য কোনো যানবাহন সেখানে যায় না, একমাত্র ঘোড়ার গাড়ি বা টাঙা ছাড়া। তাই টাঙাতেই যাচ্ছে সায়ক। মে মাস, দুপুর বেলাতে বেশ গরম পড়লেও এই নির্জন যাত্রাপথটা সায়কের মন্দ লাগছে না। দুপুরের নিস্তরঙ্গতা ভঙ্গ করে কোনো একটা পাখির কর্কশ চিৎকার ভেসে এলো রাস্তার পাশের ঝোপঝাড়ের আড়াল থেকে। বৃদ্ধ টাঙাওয়ালা বলল, মোর কি আওয়াজ, অর্থাৎ ময়ূরের ডাক। আর এর একটু পরেই যেন টাঙাওয়ালা আকাশের একদিকে সায়কের দৃষ্টি আকর্ষণ করে বলল, সাব ও তাজ দেখিয়ে। বৃদ্ধের দৃষ্টি অনুসরণ করে সায়ক তাকিয়ে দেখল বেশ অনেকটা দূরে আকাশের বুকে উজ্জ্বল সূর্য কিরণে জেগে আছে তাজের গম্বুজ আকৃতির শীর্ষদেশ। মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান নির্মিত পৃথিবীর বিখ্যাত আগ্রার তাজমহল। তাজমহল চাক্ষুষ না করলেও বইয়ের পাতাতে বা ছবিতে তাজমহল দেখেনি এমন মানুষ মনে হয় এ দেশে অন্তত খুঁজে পাওয়া যাবে না। তাই এর আগে কোনোদিন আগ্রাতে না এলেও সায়ক সেই স্থাপত্যকে দূর থেকে দেখেই চিনতে পারল। হ্যাঁ, ওটাই তাজমহল। সায়ক কিন্তু তাজমহল দেখার জন্য আগ্রাতে আসেনি, তবে মনে মনে ভেবে রেখেছে সময় সুযোগ হলে অবশ্যই সে একবার দেখার চেষ্টা করবে ওই বিখ্যাত স্মৃতিসৌধ। আগে তাকে দেখতে হবে যে জিনিসের সন্ধানে সে কলকাতা থেকে আগ্রা ছুটে এসেছে তার খোঁজ সত্যি মেলে কিনা। একটা অদ্ভুত জিনিসের সন্ধানে সায়ক এখানে এসেছে। সে এসেছে কালো গোলাপের খোঁজে, আর এই খোঁজের পেছনে একটা কারণ আছে। সায়ক কলকাতাতে একটা সাপ্লায়ার্স কোম্পানিতে চাকরি করে, যে কোম্পানির কাজ হলো যাকে বলে ফ্রম সেফটি পিন টু এলিফ্যান্ট সাপ্লাই দেওয়া। বিশেষত ধনী কাস্টমার বা গ্রাহকদের সঙ্গেই কারবার করে সায়কদের কোম্পানি। তেমনি এক ধনী কাস্টমার, চলচ্চিত্র জগতের এক বিখ্যাত অভিনেতা, তার বান্ধবীকে দুষ্প্রাপ্য কালো গোলাপ উপহার দেওয়ার ইচ্ছাতে তা জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়েছে সায়কদের কোম্পানিকে। ওই গোলাপের দাম যদি লাখ টাকারও বেশি হয় তা দিতেও আপত্তি নেই সেই নায়কের। শর্ত শুধু একটাই, জিনিসটা আসল অর্থাৎ খাঁটি হতে হবে। আর এই জিনিস সংগ্রহ করার জন্য সায়ককে দায়িত্ব দিয়েছে তার কোম্পানি। ব্যাপারটা সায়কের কাছে প্রথমে যত সহজ মনে হয়েছিল, কাজে নামার পর সায়ক বুঝতে পেরেছে তা মোটেই সহজ নয়। কাজের দায়িত্ব নেওয়ার পর সায়ক প্রথমে ছুটেছিল কলকাতার বিখ্যাত ফুল ব্যবসায়ী নিউ মার্কেটের হাফিজের কাছে। বড় বড় হোটেলে ধনী ব্যক্তিদের নানা অনুষ্ঠানে ফুল, ফুলের স্তবক এইসব সরবরাহ করে থাকে হাফিজ।
শায়ক তার কোম্পানির কাজের সূত্রেই হাফিজের সঙ্গে পূর্ব পরিচিত। কালো গোলাপের খোঁজ করাতে হাফিজ সাহেব বললেন, 3 পুরুষ ধরে ফুলের ব্যবসা আমাদের। বহু সাহেব জমিদারদের বাড়িতে এক সময় তাদের ইচ্ছে মতো ফুল যেত আমাদের এই দোকান থেকে। এখনো নানা বিখ্যাত মানুষের বাড়িতে যায়। কখনো সে ফুল বিদেশ থেকে আনানো হয়, এই যেমন সুইজারল্যান্ড থেকে পপি, ইরাক থেকে খাঁটি বসরার লাল গোলাপ। কিন্তু কালো গোলাপের নাম শুনলেও সত্যিকারের কালো গোলাপ আমি নিজেও কোনোদিন চোখে দেখিনি। যা দেখেছি সবই ও ঝুঠা, অর্থাৎ ওই ফুলের গায়ে কালো রং করা। তবে শুনেছি ওই দুষ্প্রাপ্য গোলাপ নাকি বসরাই গোলাপেরই একটা প্রজাতি। শুনেছি খুব কম সংখ্যায় ফোটে বলে দামও একেবারে অবিশ্বাস্য। একটা ফুলের দামই হয়তো ধরুন গিয়ে কয়েক লক্ষ টাকা হবে। কথাটা শুনে শায়ক বলল, তা সে দাম যাই হোক, আপনি গোলাপটা আনিয়ে দিতে পারবেন? বৃদ্ধ হাফিজ সাহেব বললেন, আমি এর আগে বেশ কয়েকবার বাগদাদ থেকে বসরাই গোলাপ আনলেও কালো গোলাপের খোঁজ তো করিনি। আর এখন তো ওদিকে প্রায়শই নানা যুদ্ধ লেগে থাকে। ও গোলাপ আনানো এখন সম্ভব হবে বলে তো মনে হয় না। আর ও জিনিস নিজের চোখে দেখে গাছ থেকে তুলে আনা দরকার, নইলেই ওই ঠকে যাওয়ার সম্ভাবনা। হাফিজ সাহেবের কথা শুনে শায়ক হতাশভাবে বলল, তবে কি কালো গোলাপ পাওয়া যাবে না? মানে অনেক আশা নিয়ে তো আপনার কাছে এসেছিলাম। দেখুন, এটা শুধু আমাদের কোম্পানির লাভ লোকসানের ব্যাপার নয়, গোলাপটা জোগাড় করে দিতে পারার উপর কোম্পানির গুডউইল নির্ভর করছে। শায়কের কথা শুনে কিছুক্ষণ ভেবে নিয়ে হাফিজ সাহেব বললেন, আগ্রাতে নওরোজা নামের এক ভদ্রলোক থাকেন। ওই গোলাপের চাষ করেন, এই বিশেষত বসরাই গোলাপ। তা বাগদাদ থেকে বসরাই গোলাপের চারা আর মাটি এনে যমুনার তীরে একটা গোলাপ বাগ বানিয়েছেন। আমার সঙ্গে মাঝে মাঝে কারবার হয়। তা আমাকে তিনি একবার বলেছিলেন যে তিনি নাকি কালো গোলাপের চারা নিয়ে গোলাপ ফোটাবার চেষ্টা করছেন। আমি ওনার ফোন নাম্বার আপনাকে দিচ্ছি, আপনি একবার ওর সঙ্গে কথা বলে দেখতে পারেন। হাফিজ সাহেবের কথা মতো নওরোজা সাহেবকে টেলিফোন করেছিল শায়ক। তার কথা শুনে নওরোজা সাহেব বলেছিলেন যে হ্যাঁ, আমার গোলাপ বাগেই কালো গোলাপ ফুটবে আরো দিন 15 পর। কুঁড়ি বেরিয়েছে, আমি ফোন করলেই নিতে চলে আসবেন। নিজের চোখেই দেখবেন সেটা আসল নাকি নকল। তবে একটা গোলাপের দাম পড়বে ক্যাশ 2 লক্ষ টাকা। কোনো দরাদরি চলবে না, খাঁটি বসরাই কালা গোলাপ। তবে একটি মাত্র গোলাপই আমি আপনাকে দিতে পারবো। কোম্পানি আর তার গ্রাহকের সঙ্গে কথা বলে শায়ক সম্মত হয়েছিল নওরোজা সাহেবের প্রস্তাবে। এই মে মাসের ঠিক মাঝামাঝি 2 দিন আগে নওরোজা সাহেব শায়ককে টেলিফোন করেছিলেন আগ্রা চলে আসার জন্য। আর তার পরদিনই ট্রেনে চেপে আজ আগ্রা এসে উপস্থিত হয়েছে শায়ক। টাঙায় চেপে সে চলেছে যমুনার পারে নওরোজা সাহেবের গোলাপ বাগের দিকে। মনের ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা বোধ হচ্ছে শায়কের। যদি কালো গোলাপ সত্যিই থেকে থাকে, তবে তা চোখে দেখার, ছুঁয়ে দেখার সৌভাগ্য কজন মানুষের হয়? দূর থেকে তাজমহল দর্শনের বেশ কিছু সময় পর গাছপালার আড়াল থেকে রাস্তার যে পাশে যমুনা নদী, সেদিকে একটা অতি প্রাচীন হাবেলি বা বেশ বড় বাড়ি চোখে পড়ল। টাঙাওয়ালা বলল, সাব আমরা এসে গেছি, ওই হলো গোলাপ বাগের গোলাপ মঞ্জিল। এদিকে তো গাড়ি আসে না, আপনাকে টাঙ্গা স্ট্যান্ডের ফোন নাম্বার দিয়ে দেব।
যদি তাজ বা আগ্রা কিলাতে ঘুমনে যান তবে ফোন করলে এই বুড়ো আনোয়ার টাঙা নিয়ে হাজির হবে। শায়ক এসে উপস্থিত হলো বাড়িটার সামনে। তার সঙ্গে পিঠে নেওয়ার মতো একটা ছোট ব্যাগ ছাড়া কিছু নেই, যেটা নিয়ে সে টাঙা থেকে মাটিতে নেমে ভাড়া মেটাবার পর টাঙাওয়ালা তার হাতে ফোন নাম্বার লেখা একটা চিরকুট ধরিয়ে তার টাঙার মুখ ফিরিয়ে নিল। হাবেলির সামনের অংশটা উঁচু প্রাকার বেষ্টিত। তার গায়ে ভেতরে প্রবেশ করার জন্য লোহার পাল্লাওয়ালা বেশ বড় একটা লোহার গেট। তবে তার পাল্লা দুটো পুরোপুরি বন্ধ নয়। দুই পাল্লার মাঝখানে মানুষ গলে যাওয়ার মতো একটা ফাঁক আছে। শায়ক প্রথমে পাল্লার গায়ে হাত দিয়ে মৃদু শব্দ করল, কিন্তু সে শব্দে ভেতর থেকে কোনো সাড়া মিলল না দেখে শায়ক বুঝতে পারল সম্ভবত কাছাকাছি কেউ নেই। সাড়া না পেয়ে একটু ইতস্তত করে ভেতরে প্রবেশ করলো শায়ক। ভেতরে ঢুকেও প্রথমে কাউকে সে দেখতে পেল না। দ্বিতল হাবেলির থাম সমৃদ্ধ একতলার বারান্দাতে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয়। সেই সিঁড়ি থেকে শায়ক যেখানে দাঁড়িয়ে তার মধ্যবর্তী জমিটার চারিদিকে কোথাও ডাঁই করে রাখা গোলাপের কলম, মাটি অথবা সিমেন্টের টব, খড়ের স্তূপ, সারের বস্তা, ফুল চাষের নানা সামগ্রী। বাড়িটার একপাশে ছাউনির নিচে একটা দামি গাড়িও শায়কের চোখে পড়ল। চারপাশে কাউকে না দেখে শায়ক এগোলো বারান্দাতে ওঠার সিঁড়ির দিকে। শায়ক সিঁড়ির কাছাকাছি পৌঁছতেই বারান্দার কোনো একটা অংশ থেকে বেরিয়ে সিঁড়ির সামনে এসে দাঁড়ালো মাঝবয়সী একজন লোক। পরনে ধবধবে সাদা পাজামা কুর্তার ওপর জরি বোনা একটা হাফ জ্যাকেট, পায়ে সুর তোলা নাগরার মতো জুতো, মেহেন্দি রাঙানো দাঁড়ি। সব মিলিয়ে লোকটার চেহারাতে বেশ একটা আভিজাত্য আছে। তীক্ষ্ণ নজরে শায়ককে একবার দেখলো লোকটা, তারপর শায়কের পরিচয় অনুমান করে বলল, আইয়ে জনাব, তশরিফ রাখিয়ে, মেরা নাম নওরোজা। নওরোজা সাহেবের পরিচয় পেয়ে শায়ক বারান্দাতে উঠে এলো। করমর্দন করে মৃদু হেসে বলল, হ্যাঁ আমি শায়ক, কলকাতা থেকে আসছি। আসলে ট্রেনটা বড্ড লেট করলো, তাই পৌঁছতে দেরি হলো। নওরোজা সাহেব বললেন, আমি রেল স্টেশনে খবর নিয়ে জেনেছি ব্যাপারটা। যে কারণে শায়ক এতদূর ছুটে এসেছে সেই ব্যাপারটা সম্বন্ধে প্রথমেই খোঁজ নিয়ে নেওয়া প্রয়োজন। তাই সে প্রশ্ন করল, কালো গোলাপ ফুটেছে তো? আমি কিন্তু আপনার কথা মতো তৈরি হয়ে এসেছি। শায়কের কথা শুনে নওরোজা সাহেব বললেন, বহুত খুব, হ্যাঁ ফুটেছে, কালো রং ধরতেও শুরু করেছে। আশা করছি 2 রাতের মধ্যে ওই বসরাই গোলাপ কালা গোলাপ হয়ে যাবে। পরশু ভোরে ওই গোলাপ নিয়ে রওনা হয়ে যাবেন আপনি। আমি এমন ভাবে প্যাকিং করে দেব যে 7 দিন তাজা থাকবে ফুলটা। আপনাকে 2 রাত থাকতে হবে এই হাভেলিতে। অবশ্য আপনি হোটেলেও থাকতে পারেন, অনেকটা পথ এসেছেন, আপাতত বিশ্রাম নিন। নওরোজা সাহেবকে অনুসরণ করে লম্বা বারান্দা পেরিয়ে শায়ক তার সঙ্গে উপস্থিত হলো হাবেলির শেষ প্রান্তে একতলার একটা ঘরে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা ঘর। খাট বিছানা পাতা আছে, ঘর সংলগ্ন বাথরুমও আছে। বেশ বড় একটা জানলা আছে ঘরটাতে, তা দিয়ে প্রচুর আলো ঢুকছে ঘরে। শায়ক জানলার সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল কিছুটা দূরে যমুনা নদীর জল দুপুরের সূর্যালোকে চিকচিক করছে। নদী আর ওই হাবেলির মধ্যবর্তী অংশ জুড়ে এই জানলা থেকে যত দূর চোখ যায় শুধু গোলাপের বাগান। নানা রঙের গোলাপ ঝলমল করছে সূর্যের আলোতে। নওরোজা সাহেব মনে হয় অনুমান করলেন বাইরে তাকিয়ে বেশ ভালো লেগেছে শায়কের। তিনি বললেন, হ্যাঁ, এই বাগানে আপনার কালো গোলাপ আছে। রোদের তেজ কমলে বিকালে আপনাকে বাগান দেখাতে নিয়ে যাব। আর কমরাটা পছন্দ হয়েছে কিনা বলুন, যদি থাকেন তো এখানেই থাকতে হবে। শায়ক বলল, হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে, আমার কোনো অসুবিধা হবে না। শায়ককে ঘরটাতে রেখে ফিরে গেলেন নওরোজা সাহেব। নওরোজা সাহেব চলে যাবার পর শায়ক স্নান সেরে সঙ্গে আনা শুকনো খাবার খেয়ে শুয়ে পড়েছিল। তার যখন ঘুম ভাঙল তখন বিকেল 5টা বেজে গেছে।
যমুনার বুকে সূর্য ডোবার প্রস্তুতি শুরু হয়েছে। তার ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই দরজাতে টোকা পড়ার শব্দ শুনে দরজা খুলতেই শায়ক দেখল নৌরজা সাহেব হাজির হয়েছেন। তিনি বললেন, চলুন জনাব, আপনাকে এবার গোলাপ বাগ আর সেই কালো গোলাপ দেখে আনি। ঘরের বাইরে বেরিয়ে নৌরজা সাহেবের পেছনে এগোলো শায়ক। কোথাও কোনো শব্দ নেই। বারান্দার গায়ে সার সার তালাবন্ধ ঘর, কোথাও কোনো লোকজনও নেই। কেমন যেন একটা অতি প্রাচীন গন্ধ ছড়িয়ে আছে স্তম্ভ খিলানওয়ালা লাল পাথরের তৈরি বাড়িটাতে। থাম দেওয়ালের গায়ে কারুকার্যগুলো অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে বয়সের ভারে। তবে এই বাড়িটা যে কোনো ধনাঢ্য ব্যক্তি বানিয়েছিলেন তা অনুমান করে শায়ক জানতে চাইল, এই বাড়িটা কত পুরনো, কার বাড়ি ছিল? নৌরজা সাহেব হেসে জবাব দিলেন, এই হাভেলির বয়স 400 বছর। মোগল আমলের তৈরি এত পুরনো বাড়ি আগ্রা কেল্লার বাইরে খুব কমই টিকে আছে। আমার এক পূর্বপুরুষ বাদশাহ জাহাঙ্গীরের শাহজাহানের প্রাসাদের বাগ নফর অর্থাৎ মালি ছিলেন। তার নাম ছিল গোলাম হায়দার। বাদশাদের খুব পেয়ারের লোক ছিলেন তিনি। তাজমহল যখন বানানো হচ্ছে তখন তাজমহলের গোলাপ বাগ নির্মাণের জন্য ওই বাগ নফর আগ্রা চলে আসেন। সম্রাটদের অর্থ নিয়ে এ হাভেলি নির্মিত হয়। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে অবশ্য আগ্রা কেল্লাতে আসতেন তিনি। এই কথা বলার পর একটু থেমে আবার বললেন, ওই গোলাম হায়দারের সময় থেকে 15 পুরুষ ধরে বংশানুক্রমিক ভাবে ফুল, বিশেষ করে গোলাপ চাষ বা মালির কাজ আমাদের একমাত্র পেশা। শুধু সম্রাটদের দিল্লি আগ্রার প্রাসাদ বা তাজে নয়, কাশ্মীরে যে মোগল গার্ডেন আছে সেখানে ফুল ফুটিয়েছিল আমার পূর্বপুরুষরা, বিশেষ করে ওই বসরাই গোলাপ। বাবর বাদশাহ থেকে সম্রাট শাহজাহান আর তাদের বেগমরা সবাই গোলাপ বহুত পছন্দ করতেন। নৌরজা সাহেবের কথা শুনে বেশ চমৎকৃত বোধ করলো শায়ক। সে প্রশ্ন করল, এই হাভেলিতে কে কে থাকেন? তিনি জবাব দিলেন, এখন আমি একলাই থাকি, তবে চারা লাগাবার মরশুমে মাটি তৈরি, কলম করা, ফুল তোলা এইসব কাজের জন্য বাইরে থেকে কিছু লোক আসে। কাজ মিটলে আবার তারা ফিরে যায়। আমার গোলাপ বাগের শ্রমিক তারা। শায়ককে নিয়ে বারান্দা থেকে নিচে নেমে নৌরজা হাভেলিটাকে বেড় দিয়ে উপস্থিত হলেন বাড়ির পেছনের অংশে। গোলাপ বাগানটা এবার স্পষ্ট চোখে পড়ল শায়কের। যমুনার পাড় বরাবর বাড়ির পেছন দিকে দুপাশে অনেক দূর পর্যন্ত শুধু গোলাপের বাগান, নানা ধরনের নানা আকারের গোলাপ গাছ। তাদের মধ্যে কোথাও কোথাও লাল, হলুদ, সাদা ইত্যাদি নানা বর্ণের নানা আকারের গোলাপ ফুটে আছে। দিনের শেষ রাঙা আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। সেই আলোতে এক অপূর্ব মায়াবী সৌন্দর্যে ভরে আছে বাগানটা। গোলাপের ঝোপ থেকে নানা ধরনের পাখির ডাকও ভেসে আসছে। চারিদিকে তাকিয়ে শায়ক বলে উঠল, অপূর্ব! এত বড় গোলাপ বাগান যে হতে পারে এ আমার ধারণাতেই ছিল না। শায়কের কথা শুনে তাকে নিয়ে বাগানে প্রবেশ করতে করতে নৌরজা বললেন, এ বাগানে যত গোলাপ আছে তা সবই বসরাই গোলাপ, মানে বসরাই গোলাপের সঙ্গে অন্য গোলাপের কলম। বসরা থেকে শহেনশাহ বাবর প্রথম বড় আকারের লাল বসরাই গোলাপ আনিয়েছিলেন এই মুলুকে। তারপরে 400 বছর ধরে তা দিল্লি আগ্রা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই গোলাপ বাগ দেখে আপনি অবাক হচ্ছেন? আমি বাগদাদ, বসরা কয়েকবার গিয়েছি। ওখানে দজলার ফৈরাত নদীর তীর বরাবর মাইলের পর মাইল বিস্তৃত গোলাপের ক্ষেত। চাঁদনি রাতে কোটি কোটি গোলাপ কুড়ি
যখন একসঙ্গে পাপড়ি মেলতে শুরু করে তখন অদ্ভুত একটা সুরেলা শব্দ বহু দূর থেকে শোনা যায়। বহুত অদ্ভুত সেই শব্দ। নৌরাজা সাহেবের কথা শুনে শায়ক একবার মনে মনে কল্পনা করার চেষ্টা করল সেই আশ্চর্য সুন্দর ব্যাপারটা। নৌরাজা সাহেব তাকে নিয়ে এগিয়ে চললেন নির্দিষ্ট স্থানের দিকে। চারিদিকে কত ধরনের গোলাপ গাছ, লম্বা, বেঁটে, লতানো, আবার কোনোটা ঝোপের মতো। আর তাতে কত আকৃতির কত বর্ণের যে গোলাপ ফুটে আছে তার হিসেব নেই। লাল বর্ণের গোলাপের সংখ্যাই তো প্রচুর, কত ধরনের রঙের গাঢ়ত্ব তাদের। এগোতে এগোতে নৌরাজা কিছু গোলাপ চিনিয়ে দিতে লাগলেন শায়ককে। তাদের কারোর নাম জাহাঙ্গীর, কারোর নাম নূরজাহান, মুমতাজ অথবা তাজমহল। মোগল বাদশাহ বেগমদের অনেকের নামে গোলাপগুলোর নামকরণ করা। হঠাৎ শায়ককে চমকে দিয়ে একজোড়া বেশ বড় আকারের ঝুঁটিওয়ালা বুলবুল পাখি একটা গোলাপ ঝোপের আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটিয়ে উড়ে চলে গেল বাগানের অন্যদিকে। নৌরাজা হেসে বলল, শাহী বুলবুল, বসরাই গোলাপের মতো এ পাখিগুলোকেও তুর্কি মুলুক থেকে এনে প্রাসাদের বাগে ছাড়তেন শাহেনশাহ মোগল বাদশাহরা। গোলাপ বাগের শাহী বুলবুল। আরব কিতাবে একটা গল্প আছে, যে গল্পে আছে গোলাপের রংটা নাকি প্রথমে সাদা ছিল। একবার একটা বুলবুল পাখি গোলাপকে জড়িয়ে ধরে, তখন কি হয়, ওই কাঁটার ঘায়ে বুলবুলির রক্তে সাদা গোলাপটা লাল হয়ে যায়। এইভাবে লাল গোলাপের জন্ম হয়। বাগানের ভেতর দিয়ে কথা বলতে বলতে শায়ককে নিয়ে নির্দিষ্ট স্থানে এসে থামলেন নৌরাজা সাহেব, যেখানে একটা ঘরের মতো চৌকোনো জায়গা কাঁটা তারের আচ্ছাদন দিয়ে ঘেরা। সে জায়গার মাথার ওপর ছাদ না থাকলেও সেখানে কাঁটা তারের আবরণ আছে, যাতে ঘেরা জায়গার ভেতর কেউ প্রবেশ করতে না পারে। একটা কাঁটা তারেরই দরজা মতো আছে ভেতরে প্রবেশ করার জন্য, যেটার গায়ে বাইরে থেকে তালা ঝুলছে। জায়গাটা বাগানের অন্য অংশের তুলনায় কেমন যেন নিস্তব্ধ। কোনো পাখির ডাক সেখানে নেই। চারপাশে তাকিয়ে কিছু দূরে হাবেলির পেছনের অংশে নিজের ঘরের খোলা জানলাটা দেখতে পেল শায়ক। একটা তোয়ালে শুকোতে দিয়ে রেখেছিল জানলার গায়ে, তাই জানলাটা চিনতে পারল। তবে ঘরের ভেতর থেকে এই কাঁটা তার ঘেরা জায়গা ঠিক খেয়াল করেনি। নৌরোজা সাহেব তাকে এনে দাঁড় করালেন কাঁটা তারের বেড়ার ঠিক গায়ে। তারপর আঙুল তুলে ভেতরের দিকে দেখালেন। শায়ক তাকালো সেদিকে। ঘেরা জায়গাটার কেন্দ্রস্থলে একটা বুক সমান উঁচু সরু কাঠের দণ্ড পোতা আছে, আর তাকে আবৃত করে মাটি থেকে ওপরে উঠেছে বড় বড় কাঁটাওয়ালা একটা লতানো গোলাপ গাছ। দণ্ডের মাথার কাছে বেশ বড় একটা গোলাপ ফুটেছে। তার দিকে ভালোভাবে তাকিয়ে শায়ক দেখতে পেল গোলাপের বৃন্তের কাছে নিচের অংশের পাপড়িগুলো কালো রঙের, আর তার ওপরের অংশের পাপড়িগুলো ঘন রক্তবর্ণের। শায়কের পাশ থেকে নৌরাজা বললেন, এই হলো বসরার কালা গোলাপ। এখন অবশ্য একে এ দেশের কালো গোলাপ বলতে পারেন, কারণ এ দেশের মাটিতেই জন্ম নিয়েছে ও। শায়ক বলল, হ্যাঁ, কিন্তু ওর ওপরের অংশের পাপড়িগুলো লাল কেন? নৌরাজা বললেন, আসলে কুঁড়ি থেকেই তো কালো গোলাপ ফোটে না। প্রথমে ফোটে গাঢ় রক্তবর্ণের লাল গোলাপ। শুকনো রক্ত এই জমে কালো বর্ণ ধারণ করলে যেমন হয়, সেরম গাঢ় লাল রঙের এই বসলাই গোলাপ আরো গাঢ় বর্ণ ধারণ করতে করতে এক সময় মানুষের চোখে কালো দেখায়। তুর্কি মুলুকের শুধুমাত্র একটি গ্রামে এই গ্রীষ্মকালে মে জুন মাসে কয়েকটা গাছেই দুষ্প্রাপ্য কালা গোলাপ ফোটে। তবে আপনার চিন্তার কোনো ব্যাপার নেই। দেখছেন তো, লাল রং জমাট বাঁধতে শুরু করেছে। 2 রাতের মধ্যে ওর রং পুরো কালো হয়ে যাবে। তখন ওকে দেখে কেউ বুঝতেই পারবে না ওর রং ফোটার সময় লাল ছিল।
ব্যাপারটা শুনে শায়ক আশ্বস্ত হয়ে বলল, এই গোলাপ এদেশের মাটিতে বা অন্য কোথাও আর ফোটে না কেন? নৌরজা বললেন, আবহাওয়ার জন্য, বিশেষত মাটির জন্য। মাটির ভেতর যেসব উপাদান থাকে তা জায়গা অনুসারে বদলে যায়, সেটা তো নিশ্চয়ই জানেন। তুরস্কর ফেরাত নদী অর্থাৎ ইউফ্রেটিস নদীর পূর্ব উপকূলে যে গ্রামে কালো গোলাপ ফোটে সে গ্রামের নাম হালফেতি। যে কারণে এই কালো গোলাপকে অনেকে হালফেতি গোলাপও বলে। ওই হালফেতি গ্রামের মাটি আর পরিবেশ অন্য কোথাও পাওয়া যায় না বলে এই বসরাই কালা গোলাপ অন্য কোনো জমিনে ফোটে না। শায়ক বলল, তবে কি এদেশের মাটিতে আপনিই প্রথম কালো গোলাপ ফোটালেন? কিভাবে ফোটালেন? নৌরজা বললেন, বংশানুক্রমে আমাদের পরিবারে একটা কাহিনী প্রচলিত আছে। সেই কাহিনী অনুসারে আগ্রা কেল্লার বাগিচাতে বাদশাহ জাহাঙ্গীরের নির্দেশে আমার পূর্বপুরুষ গোলাম হায়দার নাকি একবার কালো গোলাপ ফুটিয়েছিলেন। আর তার 400 বছর পর আমি আগ্রার মাটিতে দ্বিতীয়বার কালো গোলাপ ফুটালাম। এই কথাগুলো বেশ আত্মশ্লাঘার সঙ্গে বলার পর একটু থেমে নৌরজা বললেন, ঘেরা জায়গার ভেতরে যে মাটি দেখছেন ও মাটি তুর্কি মুলুকের হালফেতি গ্রামের মাটি। এই ঘোরের মতো জায়গাটার মাটি 10 হাত খুঁড়ে তুলে ফেলে হালফেতি গ্রাম থেকে আনা মাটি দিয়ে জায়গাটা ভর্তি করে তারপর গাছ লাগাই আমি। গাছটাও ওই হালফেতি থেকেই আনা। শায়ক বলল, তবে ওই হালফ্রেতি গ্রাম থেকে মাটি এনে অন্যেরা এদেশে কালো গোলাপ ফোটায়নি কেন? প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত চুপ করে শায়কের দিকে তাকিয়ে রইলেন নৌরজা সাহেব। তারপর বললেন, শুধু মাটি আনলেই তো হবে না, নানা রকম সার ইত্যাদি দিয়ে জমিনটা তৈরি করতে হয় ফুল ফোটাবার জন্য। এই ব্যাপারটাই আসল। আমি 10 বছর ধরে চেষ্টা করে গেছি এই গোলাপ ফোটাবার জন্যে, শেষ পর্যন্ত গোলাপ ফুটল। শায়ক বলল, আচ্ছা বুঝলাম, তবে এত কষ্ট করে ফোটানো ফুল আপনি বিক্রি করে দিচ্ছেন কেন? নৌরজা বললেন, গোলাপ কালাই হোক বা লাল, ফুল ফোটার পর এক সময় তো ঝরেই যাবে। গাছ তো আর রাখা যাবে না, তাই আমি বিক্রি করে দিচ্ছি। তাছাড়া একবার যখন আমি এই গোলাপ ফুটাতে পেরেছি তখন আমি আবারও পারবো। গোলাপটার দিকে এরপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শায়ক। তাকিয়ে রইলেন নৌরজা সাহেব। কিছুটা স্বগতোক্তি সুরেই তিনি বললেন, এই গোলাপটার নানা হাত ঘুরে শেষ পর্যন্ত যে সুন্দরী নারীর কাছে পৌঁছবে সে জানবেও না যে এই একটা গোলাপ ফুটাতে আমাকে কত মেহনত, কত কিছু করতে হয়েছে। যমুনার বুকে সূর্য ডুবতে শুরু করলো। এরপর সে জায়গা ছেড়ে শায়ককে নিয়ে হাভেলিতে ফেরার পথ ধরলেন নৌরজা সাহেব। ফেরার পথে তিনি বললেন, আপনাকে বলা হয়নি, ওই হাভেলিতে কিন্তু ইলেকট্রিসিটি নেই, তবে লণ্ঠন দিয়ে দেব। বারান্দাতে উঠে আসার পর শায়ক নৌরজা সাহেবকে বলল, ভাবছি কাল সকালবেলা তাজমহল আর আগ্রা কেল্লা দেখতে বেরোবো। আর টাঙ্গাওয়ালার ফোন নাম্বার আছে, ডাকলে আসবে বলেছে। নৌরজা বললেন, হ্যাঁ, ঘুরে আসুন, ভালো লাগবে। এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন মুঘল বাদশাদের মেজাজ শখ শৌখিন কেমন ছিল। ওই জায়গাগুলোর সঙ্গে আমার পূর্বপুরুষ তো জড়িয়ে আছেন। কথাগুলো বলার পর নৌরজা সাহেব একটা লণ্ঠন এনে দিলেন শায়ককে। সেটা নিয়ে ঘরে ফিরে এসে শায়ক প্রথমে তার সেলফোন থেকে
টাঙ্গা স্ট্যান্ডে ফোন করে জানালো টাঙ্গাওয়ালা আনোয়ারকে পরদিন সকালে হাভেলিতে আসার জন্য। বাইরে অন্ধকার নামার কিছু সময় পর ধীরে সুস্থে খাওয়া সেরে শুয়ে পড়ল সায়ক। আগের রাতে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে প্রায় জেগেই কাটাতে হয়েছে সায়ককে। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এলো তার চোখে। কিন্তু মাঝরাতে সায়কের ঘুম ভেঙে গেল। মশা ঘিরে ধরছে তাকে। সায়ক খেয়াল করলো বিছানায় শোয়ার আগে জানলাটা বন্ধ করা হয়নি, আর তাই দিয়েই মশা ঢুকছে ঘরে। তন্দ্রা জড়ানো চোখে সায়ক বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো পাল্লাটা বন্ধ করার জন্য। বেশ বড় চাঁদ উঠেছে আকাশে। তার আলো ছড়িয়ে পড়েছে নিস্তব্ধ গোলাপ বাগানে। পাল্লাটা বন্ধ করার আগে সায়ক তাকালো বাগানের মধ্যে কিছুটা দূরে কাঁটা তার ঘেরা জায়গাটার দিকে। পাল্লাটা বন্ধ করতে গিয়ে প্রথমে থমকে গেল সায়ক। একটা ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে কাঁটা তার ঘেরা জায়গাটার ভেতর। গাছটা এত দূর থেকে দেখা না গেলেও সায়কের যেন মনে হলো সেই ছায়ামূর্তি কালো গোলাপের গাছের ওপর ঝুঁকে পড়ে দেখছে গাছটাকে। কে ওই কাঁটা তার ঘেরা জায়গার ভেতর ঢুকলো কিভাবে? তবে কি নৌরজা সাহেবই মধ্যরাতে গাছের পরিচর্যা করতে বেরিয়েছেন? চোখ কচলে ভালো করে সেদিকে তাকালো সায়ক, কিন্তু এর সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। হয়তো ঘুম চোখে তার দৃষ্টি বিভ্রম হয়েছে। এ কথা ভেবে নিয়ে জানলা বন্ধ করে আবার বিছানাতে ফিরে এলো সায়ক। পরদিন সকাল হলো। ঘুম থেকে উঠে জানলা খুলতেই সকালের আলো ছড়িয়ে পড়লো ঘরে। জানলার বাইরে কিছুটা দূরে কাঁটা তার ঘেরা সেই জায়গাটা। বাইরে বেরোতে হবে সায়ককে। টাঙ্গা আসবে তাকে নিতে। সায়ক যখন তৈরি হয়ে ঘরের বাইরে বেরোলো তখনও টাঙ্গা এসে উপস্থিত হতে কিছুটা দেরি আছে। তাই সায়ক এগোলো বাগানের দিকে। সকালের আলোতে ঝলমল করছে বাগান। চারিদিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে নানা রঙের গোলাপ। পাখির কলকাকলিতে মুখরিত চারিদিক। বেশ মন ভালো করা পরিবেশ চারপাশে। সায়ক বাগানের মধ্যে দিয়ে এগিয়ে উপস্থিত হলো তার কাঁটা ঘেরা ঘরের মতো জায়গাটার সামনে। এই সকালবেলাতেও সেখানে পৌঁছে আগের দিন বিকেলের মতো একটা ব্যাপার অনুভব করলো সায়ক। এই জায়গা যেন বাগানের অন্য অংশের থেকে সত্যি বিচ্ছিন্ন। এখানে কোনো শব্দ নেই, কোনো পাখি ডাকছে না। কেমন যেন অপার্থিব নিস্তরঙ্গতা বিরাজ করছে জায়গাটা ঘিরে। কাঁটাতারের বেড়ার সামনে গিয়ে সকালের আলোতে ভালো করে তাকালো সায়ক। নৌরজা সাহেব ঠিকই বলেছিলেন, এক রাতের মধ্যেই গোলাপের ওপরের পাপড়িগুলো প্রায় সম্পূর্ণই কালো রং ধারণ করেছে। যে সামান্য অংশ কালো রং ধরতে বাকি তাও নিশ্চয়ই রাতের মধ্যেই কালো রং ধরবে। গাছটাকেও দিনের আলোতে ভালো করে লক্ষ্য করলো সায়ক। কাণ্ডটা লতানো হলেও অনেকটা মোটা নাইলনের দড়ির মতো দেখতে, আর তার গায়ের কাঁটাগুলোও বেশ ঘন আর তীক্ষ্ণ। সায়কের হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাতে দেখা সেই ছায়াটার কথা। ঘেরা জায়গার প্রবেশ মুখে গতকালের মতোই তালা ঝুলছে। সায়কের তা দেখে ধারণা হলো ঘুম চোখে নিশ্চয়ই তার দৃষ্টি বিভ্রম হয়েছিল। কিছু সময় সায়ক সেখানে দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে ফেরার পথ ধরল। সায়ক যখন হাভেলির সামনের অংশে উপস্থিত হলো তখন সেখানে দাঁড়িয়ে আছেন নৌরজা সাহেব। তাকে দেখে নৌরজা সাহেব জানতে চাইলেন, গোলাপটা দেখে এলেন? কেমন দেখলেন? সায়ক উৎফুল্লভাবে জবাব দিল, আপনার কথাই ঠিক। এক রাতের মধ্যেই কালো হয়ে গেছে অন্য পাপড়িগুলো, আর সামান্য কিছু অংশই বাকি। নৌরজা হেসে বললেন, আজ রাতের মধ্যেই গোলাপের বাকিটুকুও কালো হয়ে যাবে। কাল ভোরেই আপনি গোলাপটা নিয়ে রওনা হয়ে যেতে পারবেন। বসরার কালা গোলাপ, আগ্রার কালা গোলাপ। নৌরজা সাহেবের কথা শেষ হওয়ার পরই বাইরের টাঙ্গার শব্দ শোনা গেল। তারপর টাঙ্গাওয়ালার কণ্ঠস্বর শোনা গেল, সাপ টাঙ্গা নিয়ে এসেছি। নৌরজা সাহেব সায়ককে নিয়ে সামনের জমিটা অতিক্রম করে হাভেলির ফটকটা খুলে দিয়ে বললেন, যান, তাজ আর আগ্রা কেল্লা ভালো করে ঘুরে আসুন। দুটোই খুব খুবসুরত জায়গা। বেশ কিছু ভালো জাতের গোলাপও ওখানে দেখতে পাবেন। তার মধ্যে কিছু গাছের চারা আমার এখান থেকেই নিয়ে যাওয়া। হাভেলি ছেলে বুড়ো আনোয়ারের টাঙাতে উঠে বসলো সায়ক। আনোয়ারের টাঙা সায়ককে নিয়ে প্রথমে এগোলো তাজমহলের দিকে। টুরিস্টদের নিয়ে ঘোরে টাঙাওয়ালা আনোয়ার। গাইড যেমন গল্প বলে
তেমনি তার মুখ থেকে আগ্রা নগরীর গল্প শুনতে শুনতে একসময় তাজমহলের কাছে পৌঁছে গেল শায়ক। টিকিট কেটে সৌধ চত্বরে প্রবেশ করে কিছুক্ষণ সে মুগ্ধভাবে চেয়ে রইল দৃষ্টিনন্দন সেই অপূর্ব স্থাপত্য শৈলীর দিকে। এমনিতে শায়কের মনে কাব্য খুব একটা আসে না, কিন্তু স্থান মাহাত্ম্যর কারণেই হয়তো শায়কের মনে পড়ে গেল কলেজে পড়ার সময় রবি ঠাকুরের লেখা কবিতার একটা লাইন, কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল তাজমহল। সম্রাট শাহজাহানের তৈরি বিশ্ববিখ্যাত স্থাপত্য তাজমহল। চারপাশে দেশি বিদেশি নানা টুরিস্টের ভিড়। তাদের সঙ্গে মিশে শায়ক ঘুরে দেখতে শুরু করলো সেই সৌধ মন্দির ও তার সংলগ্ন নিচের চত্বর। সেই চত্বরের বাগিচাতেই কয়েকটা স্থানে গোলাপও ফুটে আছে। কিভাবে যে সময় অতিবাহিত হলো তা বুঝতেই পারল না শায়ক। তাজমহল চত্বর পরিত্যাগ করে সে যখন টাঙাতে উঠল, ইতিমধ্যে ঘন্টা 3 সময় কেটে গেছে। আনোয়ারের টাঙা তাকে নিয়ে ছুটল পরবর্তী গন্তব্য আগ্রা কেল্লার দিকে। শায়ক যখন কেল্লার সামনে টাঙা থেকে নামলো, তখন সূর্য ঠিক মাথার ওপর। লাল রঙের বেলে পাথরের তৈরি সুবিশাল আগ্রা কেল্লা নানা প্রাসাদ ও মন্দির শোভিত। এই প্রাচীন কেল্লার প্রথমে সংস্কার শুরু করেন সম্রাট আকবর। তারপর জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেবের হাত ধরে আগ্রা কেল্লা বিস্তার লাভ করে। মোগল সম্রাটরা প্রত্যেকেই তাদের নিজ নিজ রাজত্বকালে বহু প্রাসাদ, মহল, মিনার, মসজিদ নির্মাণ করান। সম্রাট শাহজাহান জীবনের শেষ সময়ে এই আগ্রা কেল্লাতেই বন্দী অবস্থায় চেয়ে থাকতেন দূরে যমুনার তীরে দাঁড়িয়ে থাকা তাজমহলের দিকে। ফতেপুর সিক্রিতে মৃত্যুর আগে সম্রাট আকবরও থাকতেন এই আগ্রা কেল্লাতে। আর বাদশাহ জাহাঙ্গীরও বহু সময় এই কেল্লায় অতিবাহিত করেছেন তার বেগমদের নিয়ে। শায়ক ঘুরে দেখতে শুরু করলো কেল্লা। খাস মহল, শীষ মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, মোহাম্মান বুর্জ, মতি মসজিদ ইত্যাদি নানা স্থান ঘুরে দেখতে দেখতে একসময় সে উপস্থিত হলো উঁচু প্রাকার বেষ্টিত একটা জায়গায়। প্রাকারের ঠিক মাঝখানে ক্ষুদ্রাকৃতির একটা মহল, আর তাকে ঘিরে ফুলের বাগান, গোলাপ বাগান। ক্ষুদ্রাকৃতি মহলটা বয়সের ভারে কিছুটা জীর্ণ হলেও তার স্তম্ভ গম্বুজ আকৃতির ছাদে এখনো পারসিক শিল্পকলার অপূর্ব নিদর্শন বর্তমান। ঘড়ি দেখল শায়ক, বেলা প্রায় 2টো বাজে। মাথার ওপর চড়া রোদ। এই জায়গায় অন্য কোনো টুরিস্ট নেই, যেন কিছুটা অবহেলাতেই পড়ে আছে প্রাকার ঘেরা প্রাসাদটা। কিন্তু ভেতরে বাগান দেখে শায়ক একটু আকৃষ্ট হয়ে উন্মুক্ত আগলহীন তোরণের নিচ দিয়ে সে জায়গায় প্রবেশ করল। লাল সুরকি বিছানো রাস্তা সামনে এগিয়ে গিয়েছে লাল পাথরের মহলটার দিকে। তার দুপাশে গোলাপ বাগান। কোনো কোনো গাছে গোলাপ ফুটে আছে, লাল বসরাই গোলাপ। শায়ক দুপাশের গোলাপ গাছগুলো দেখতে দেখতে এগোলো মহলটার দিকে। স্তম্ভ আর আর্চের খিলান সমৃদ্ধ একটা অলিন্দ ঘিরে রেখেছে মহলটাকে। তার গায়ের অংশের জমিটা বেশ ছায়া ঘন। মহলের ছায়া এসে পড়েছে মহল সংলগ্ন সামনের জমিতে। জমি থেকে হাতখানেক উঁচুতে মহলের অলিন্দের অবস্থান। মহলের কাছাকাছি পৌঁছে হঠাৎই তার গায়ের জমিতে একটা গাছে চোখ আটকে গেল শায়কের। একটা কালো গোলাপ যেন ফুটে আছে সেখানে। সেটা দেখেই শায়ক দ্রুত এগিয়ে গেল সে জায়গাতে। ভালো করে ফুলটার দিকে তাকিয়ে সে বুঝতে পারল, না, সেটা কালো গোলাপ নয়। গাঢ় রক্তবর্ণের একটা গোলাপের গায়ে একটা স্তম্ভের ছায়া এমন ভাবে এসে পড়েছে যে দূর থেকে ফুলটাকে কালো গোলাপ মনে হচ্ছিল। ব্যাপারটা বুঝতে পেরে শায়ক মনে মনে হাসল। তার মনে হলো সর্বক্ষণ কালো গোলাপের ব্যাপারটা তার মাথার মধ্যে ঘুরছে বলেই এমন দৃষ্টি বিভ্রম হলো। ঠিক এই সময় বেশ কাছ থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, না, ওটা কালো গোলাপ নয়, তবে কালো গোলাপ সত্যি একদিনে জমিনে ফুটেছিল। হিন্দিতে বলা কথাগুলো শুনে মৃদু চমকে উঠে মুখ তুলে তাকাতেই দেখতে পেল অলিন্দর থামের গায়ে দাঁড়িয়ে আছে এক নারী। শুভ্র বসন তার পরনে, চুড়িদার কুর্তি ধরনের পোশাক। একটা জরিদার দোপাট্টা বা ওড়না দিয়ে মাথা ও মুখের বেশ কিছুটা অংশ আবৃত। প্রথম দর্শনই তাকে যুবতী বলে মনে হলো শায়কের। তার মনে পড়ে গেল নৌরজা সাহেবও তাকে বলেছিলেন আগ্রা কেল্লাতে নাকি একবার গোলাপ ফুটেছিল। শায়ক সেই থামের কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, ব্যাপারটা সত্যি, সচবাত? সেই নারী জবাব দিল,
হ্যাঁ সত্যি, এই যে মহল দেখছেন, আসলে এটা ছিল আয়েশা নামের এক বাঁদির মহল। সম্রাট জাহাঙ্গীর তাকে দিল্লি থেকে আগ্রাতে এনে এই মহল বানিয়ে এখানে রেখেছিলেন। আর মহল সংলগ্ন এই ছোট্ট বাগানেই একসময় ফোটানো হয়েছিল কালো গোলাপ। বাদশাহ আর তার বাগ নাফার অর্থাৎ মালি ছাড়া কারোর প্রবেশ অধিকার ছিল না এই প্রাকার ঘেরা অঞ্চলের ভেতর। শোনা যায় এই কালো গোলাপ নাকি সম্রাট তার প্রিয়তমা বেগম নূরজাহানকে উপহার দিয়েছিলেন। ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজি মিশিয়ে কথাগুলো বলল সেই মহিলা। শায়ক কথাগুলো শুনে বেশ চমৎকৃত বোধ করল। নিচের জমি ছেড়ে মহলের অলিন্দে উঠে এসে সেই অপরিচিতা রমণীর সামনে গিয়ে দাঁড়ালো। কথা বলার সময় সেই অপরিচিতা নারীর মুখমণ্ডল থেকে ওড়নাটা সরে গেছে। ফর্সা মুখমণ্ডলের এক অপরূপ সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে শায়কের সামনে। তার চোখের মণির রং সমুদ্রের জলের মতো নীল আর কিছুটা স্বচ্ছ। সে তাকিয়ে আছে শায়কের দিকে। যুবতীর মুখমণ্ডল, চোখের মণির রং আর কথা বলার ধরন দেখে শায়কের কেমন যেন মনে হলো যে তার সামনে যে দাঁড়িয়ে আছে তার পোশাকের ধরন ভারতীয়দের মতো হলেও সে যেন ঠিক ভারতীয় নয়। কেমন যেন একটা প্রচ্ছন্ন বিদেশি ছাপ আছে তার চেহারা আর কথাবার্তার মধ্যে। শায়ক তাকে প্রশ্ন করলো, আপনি কি টুরিস্ট? কোথা থেকে আসছেন? মেয়েটা জবাব দিল, আমার দেশ হলো তুরস্ক। দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে এদেশের ইতিহাস, বিশেষত মুঘল যুগের ইতিহাস নিয়ে গবেষণা করতে প্রথমে এই দেশে এসেছিলাম। তারপর সে কাজেই আগ্রা এসেছিলাম। এখন বছরখানেক ধরে আগ্রাতেই আছি। আমার নাম ইয়াসমিন। যুবতীর পরিচয় পেয়ে শায়ক বলল, হো হো, এই জন্যই আপনি এখানে কালো গোলাপ ফোটার ইতিহাস বলতে পারলেন। এই গল্প আমি অন্য একজনের মুখেও শুনেছি। আপনি এখানকার ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন বলে জানেন ব্যাপারটা। আপনার দেশেও তো কালো গোলাপ ফোটে, তাই না? কথাটা শুনে ইয়াসমিন নামের তরুণী মৃদু হেসে বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু সে দেশে আমি সে গোলাপ চোখে দেখিনি। আর আপনাকে এখানে কালো গোলাপ ফোটার যে কাহিনী বললাম, সেটার লিখিত প্রামাণ্য ইতিহাস বইতে পাবেন না। এটা একটা মিথ, অতি প্রাচীন একটা লোককথা। তবে খুব অল্প সংখ্যক মানুষই আজ জানেন এখানে কালো গোলাপ ফোটার কাহিনী। আমি আমার কাজের সূত্রে গবেষণা করতে গিয়ে এই কাহিনী সন্ধান পেয়েছিলাম। তবে আমি আজ বিশ্বাস করি আগ্রা কেল্লার এই ছোট্ট বাগানে কালো গোলাপ ফোটার গল্প নিছক প্রাচীন গল্প নয়, ওটা সত্যিই ছিল। সম্রাটের বাদী আয়েশার এই ছোট্ট মহলে সত্যি বাসরাই কালো গোলাপ ফুটেছিল। হিন্দি ইংরেজি মিশিয়ে ধীরে ধীরে কথাগুলো বলার পরেই তুর্কি রমণী শায়ককে অবাক করে দিয়ে বলল, এই আগ্রা কেল্লাতে কালো গোলাপ ফোটার গল্প আপনাকে নওরাজা বলেছেন, তাই না? কালো গোলাপ ফোটার কাহিনী তো সব লোকের জানা নেই। শায়ক কথাটা শুনে বিস্মিতভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, নওরাজা সাহেবের মুখ থেকেই শোনা। আপনি চেনেন তাকে? ইয়াসমিন নামের তুর্কি ললনা বলল, হ্যাঁ তাকে আমি চিনি। এই বাঁদি মহলের বাগানেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি আমাকে তার গুলাব মঞ্জিলের বাগানেও নিয়ে গিয়েছিলেন। আমি জানি তার বাগানে কালো গোলাপ ফুটছে। এই কথা বলার পর একটু থেমে ইয়াসমিন তাকে প্রশ্ন করল, কিন্তু আপনাকে তো স্থানীয় লোক বলে মনে হয় না। নওরোজার সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? আর হঠাৎ তিনি কালো গোলাপের গল্প আপনাকে কেন বললেন? এই বিদেশিনী যুবতী যে শুধু নওরোজা সাহেবকে চেনে তাই নয়, এমনকি নওরোজা সাহেবের বাগানে যে কালো গোলাপ ফুটেছে এই কথাও জানে দেখে শায়ক আর কোনো কথা গোপন না করে বলল, আমি কলকাতার এক কোম্পানিতে চাকরি করি। ওই যারা বিভিন্ন জিনিস তাদের ক্লায়েন্টদের জোগাড় করে দেয়, তা সেই কোম্পানির হয়ে আমি ওই কালো গোলাপটা কিনতে এসেছি। নওরোজা সাহেবের বাড়িতেই আমি আছি। সকালে আসলে কোনো কাজ না থাকায় তাজমহল আর এই আগ্রা কেল্লা দেখতে বেরিয়ে পড়েছি। মৃদু হেসে যুবতী বলল, সেই কালো গোলাপ আপনি দেখেছেন? শায়ক জবাব দিল, হ্যাঁ দেখেছি। প্রায় সম্পূর্ণ ফুলটাই কালো হয়ে এসেছে। সামান্য যেটুকু বাকি সেটাও আজকে রাতেই কালো হয়ে যাবে। যুবতী জবাব শোনার পর আবারও প্রশ্ন করল, এই মাটিতে ওই হালফেতি কালো বেসরাই গোলাপ নওরোজা কিভাবে ফোটালেন সে সম্পর্কে কিছু জানেন আপনি? শায়ক বলল, নওরোজা সাহেব বলেছেন বহু বছরের পরিশ্রমের ফলে তিনি শেষ পর্যন্ত কালো গোলাপ ফুটিয়েছেন।
ও গোলাপ ফোটার জন্য ওই বাসরার হালফেতি গ্রাম থেকে মাটি এনেছেন, তারপর ওই কি নানা ধরনের সার এইসব মিশিয়ে মাটিটা কালো গোলাপ ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত করেছেন। সায়কের কথা শুনে মুক্তোর মতো দাঁত বার করে এবার স্পষ্ট হাসলো মেয়েটা। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভালো জাতের গোলাপ ফোটাবার জন্য উপযুক্ত সার ইত্যাদি দিয়ে জমি তৈরিটাই আসল ব্যাপার। আপনি কোনোদিন টবে বা বাগানে গোলাপ ফুটিয়েছেন? ভালো গোলাপ ফোটাতে অত্যন্ত আবশ্যিকভাবে কি জিনিস সার হিসেবে ব্যবহার করা হয় জানেন? প্রশ্ন শুনে সায়কও হেসে ফেলে বলল, না না, এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই নেই। বাগান করা তো অনেক দূরের ব্যাপার। কলকাতাতেও আমি যে এক কামরার এক চিলতে ফ্ল্যাটে থাকি, সেখানে একটা টব রাখারও জায়গা নেই। কালো গোলাপ সংগ্রহ করতে এসে নৌরোজা সাহেব যতটুকু নিজে থেকে জানিয়েছেন ওটাই জেনেছি। যে কোনো সাধারণ মানুষ যেমন ফুল ভালোবাসে, গোলাপ ভালোবাসে, আমি ওই তেমনই। আচ্ছা, আপনি গোলাপ চাষের ব্যাপারে অনেক কিছু জানেন তাই না? তুর্কি যুবতী ইয়াসমিন বলল, অনেক কিছু জানি বললে ভুল বলা হবে। আমার বাড়িতে কেউ কোনোদিন ফুল বা গোলাপ চাষ করেননি। সে দেশে আপনার মতোই শহরের মানুষ আমি। উদ্ভিদবিদ্যা আমার পাঠ্যক্রমের এবং গবেষণার বিষয় ছিলও না, ছিল ইতিহাস। সেই সূত্র ধরে এদেশে বলা ভালো আগ্রাতে আসার পর আমার গবেষণা সূত্র ধরে মোগল শিল্প সংস্কৃতির অনুসন্ধান করতে গিয়েই কালো গোলাপের কাহিনীর আমি সন্ধান পেলাম। তারপর আমার পরিচয় হলো নৌরোজার সঙ্গে। আমি তার বাগানে গেলাম, আমিও তার থেকেই গোলাপ চাষ সম্পর্কে জেনেছি। সায়ক বলল, আমি নৌরোজা সাহেবকে বলবো আপনার কথা, বলবো আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। সায়কের কথা শুনে ইয়াসমিন বেশ কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল সায়কের দিকে। তারপর বলল, এই ব্যাপারে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? জানতে চাইল সায়ক। তুর্কি যুবতী বলল, তার বাগানের কালো গোলাপ গাছকে কেন্দ্র করে বিশেষ কারণবশত আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ধরুন বলা ভালো প্রচন্ড তিক্ত হয়ে গেছে। আপনি আমার সঙ্গে দেখা হওয়ার কথা নৌরোজাকে বললে উনি অস্বস্তি বোধ করতে পারেন। আর আমাদের দুজনের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ত যে আমি চাই না আমার সম্পর্কে তার সঙ্গে একটা বাক্য কেউ আলোচনা করুক। তাই আমার অনুরোধ, আমার সঙ্গে সাক্ষাতের কথা নৌরোজাকে বলবেন না। ইয়াসমিনের অনুরোধ শুনে সায়ক বলল, বেশ, তাই হবে। তবে আপনার সঙ্গে পরিচিত হয়ে আমার বেশ লাগলো। কথাটা শুনে সেই রূপবতী বিদেশি যুবতী হেসে বলল, আমারও বেশ লাগলো। হয়তো আমাদের আবার কোথাও দেখা হয়ে যাবে। এবার আমাকে যেতে হবে। ইয়াসমিনের কথার জবাবে সায়ক তার ঠিকানা আর ফোন নাম্বার জিজ্ঞেস করতে চাচ্ছিল। সামান্য পরিচয়েই তার সত্যি বেশ ভালো লেগেছে এই বিদেশি যুবতীকে। তাছাড়া কোন পরিচয় ভবিষ্যতে কোন কাজে লাগে তা কেউ বলতে পারে না। কিন্তু মেয়েটার কাছে সেসব জানার আগেই পেছন দিক থেকে কথাবার্তা ভেসে আসা শব্দ শুনে সায়ক সেদিকে তাকালো। একদল টুরিস্ট বাচ্চা কাচ্চা সমেত ঘুরতে ঘুরতে চলে এসে প্রবেশ করছে প্রাকারের ভিতর। তাদের দেখে নিয়ে সায়ক সামনে তাকিয়ে দেখল তুর্কি যুবতী আর তার সামনে নেই। কয়েক মুহূর্তের মধ্যেই সে যেন অদৃশ্য হয়ে গেল কোথাও, হয়তোবা ছায়া ঘেরা কোনো থামের আড়ালে অথবা অলিন্দ সংলগ্ন কোনো প্রাচীন কক্ষের ভেতরে। টুরিস্টের দলটা ভেতরে প্রবেশ করলো, আর সায়কও অলিন্দ থেকে নেমে বাগান ছেড়ে প্রাকারের বাইরে বেরিয়ে এলো। আগ্রা কেল্লা দেখা হয়ে গিয়েছিল সায়কের। 2:30 বাজে। খিদেতে পেটও চুঁই চুঁই করছে, তাই কেল্লা ছেড়ে বেরিয়ে পড়ল সে। টাঙা তাকে তার নির্দেশ মতো প্রথমে একটা ভাতের হোটেলে নিয়ে গেল। সেখানে দুপুরের খাবার খেয়ে রাতের জন্য শুকনো খাবার আর কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে সায়ক যখন গুলাব মঞ্জিরের সামনে ফিরল তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। লোহার ফটকের সামনেই দাঁড়িয়েছিলেন নৌরোজা সাহেব। সায়ক যখন টাঙা থেকে নেমে ভাড়া মেটাচ্ছে তখন তিনি তার উদ্দেশ্যে বললেন, ওকে কাল
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আপনাকে স্টেশনে নিয়ে যাবার জন্যে বলতে পারেন। কাল ভোর 6:30 নাগাদ কলকাতাগামী একটা সুপারফাস্ট ট্রেন আগ্রাতে থামে। আমিও কাল ভোরে আগ্রার বাইরে যাব, তাই রেলওয়ে টাইম টেবিলটা দেখছিলাম, তখনই ওই কলকাতাগামী ট্রেনের ব্যাপারটা দেখলাম। শায়কের ট্রেনের খবরটা জেনে ভালোই লাগলো। রিজার্ভেশন হয়তো পাবে না, কিন্তু ওই ট্রেন ধরতে পারলে, জেনারেল কম্পার্টমেন্টে কোনো রকমে একটা বসার ব্যবস্থা করতে পারলে ও দ্রুত কলকাতায় পৌঁছে যেতে পারবে। কাজেই নৌরাজা সাহেবের পরামর্শ মতো বৃদ্ধ টাঙাওয়ালা আনোয়ারকে তাকে ভোরের আলো ফুটলেই নিতে আসার জন্য বলল। পরদিন ঠিক সময় আসবে বলে টাঙা নিয়ে চলে গেল আনোয়ার। নৌরাজা সাহেবের সঙ্গেই তার হাবেলি চত্বরে প্রবেশ করলো শায়ক। নৌরাজা সাহেব বললেন, কেমন বেড়ালেন? শায়ক বলল, খুব ভালো। তাজমহল দর্শন তো তুলনাহীন অভিজ্ঞতা, আর আগ্রা কেল্লাও খুব ভালো লেগেছে। এগোতে এগোতে নৌরাজা সাহেব এরপর প্রশ্ন করলেন, গোলাপ দেখেছেন? শায়ক জবাব দিল, হ্যাঁ দেখেছি। বিশেষত ওই আগ্রা কেল্লার ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা নির্জন প্রাচীর ঘেরা মহলের সামনে পৌঁছে গিয়েছিলাম। সেখানে একটা গোলাপ বাগান আছে। কথাটা শুনেই নৌরাজা বললেন, সেই ছোট মহলটার সামনে স্তম্ভ ঘেরা অলিন্দ আছে। শায়ক বলল, হ্যাঁ হ্যাঁ। কথাটা শুনেই কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ে নৌরাজা সাহেব বললেন, ওই মহলের নাম আয়েশা মহল। সম্রাট জাহাঙ্গীর তার বাঁদি আয়েশাকে ওই মহল বানিয়ে দিয়েছিলেন। ওখানেই আমার পূর্বপুরুষ গোলাম হায়দার প্রথম কালা গোলাপ ফুটিয়েছিলেন। কালা গোলাপ ফোটানোর গোপনীয়তা বজায় রাখার জন্য বাদশাহ জাহাঙ্গীর দিল্লির লাল কেল্লার পরিবর্তে আগ্রা কেল্লার ওই নিভৃত স্থানে বাঘ নফরকে কালা গোলাপ ফোটাবার নির্দেশ দিয়েছিলেন। ওই মহলের নাম ও যেখানে কালো গোলাপ ফুটেছিল একথা ইয়াসমিন নামক সেই তুর্কি রমণীর থেকে ইতিপূর্বে জানলেও তা প্রকাশ না করে শায়ক বলল, তাই নাকি? আগে জানলে জায়গাটা আরো ভালো করে দেখতাম। নৌরাজা আবার হাঁটতে শুরু করে বললেন, জানেন গোলাম হায়দার কেমন ভাবে আয়েশা বাঁদির মহলে কালা গোলাপ ফুটিয়েছিলেন? সে সম্পর্কে আমাদের বংশ পরম্পরায় চলে আসা কাহিনীটা যদি আগে বিশ্বাস করতাম, তবে আগেই আমি কালো গোলাপ ফোটাতে পারতাম। আজ আমি বুঝেছি ওই পদ্ধতিতেই কালো গোলাপ ফোটে। শায়ক বলল, পদ্ধতিটা কি? শায়কের প্রশ্নটা এড়িয়ে গিয়ে নৌরাজা সাহেব বললেন, বাগানের দিকে কালো গোলাপটা একবার দেখতে যাবেন নাকি? আমিও বাইরে থেকে একটু আগে ফিরলাম, ওদিকে সারাদিন যাইনি। শায়ক উৎসাহ ভরে বলল, হ্যাঁ চলুন। হাভেলিতে না ঢুকে বাগানে প্রবেশ করলো তারা দুজন। তারপর গিয়ে উপস্থিত হলো কাঁটা তার ঘেরা সেই জায়গার সামনে। তার চারপাশে সকাল সন্ধ্যের মতো একই রকম নিস্তব্ধতা বিরাজ করছে। পাখির কীট পতঙ্গের ডাকের শব্দ শায়কদের সঙ্গে চলতে চলতে এই জায়গার কাছাকাছি পৌঁছে হঠাৎই যেন থমকে দাঁড়িয়ে পড়েছে তাদের পেছনে। শায়ক বলেই ফেলল, এই জায়গাটা বাগানের অন্য জায়গার তুলনায় এত নিস্তব্ধ কেন? নৌরাজা মৃদু হেসে বললেন, হয়তো বা ওই কালো গোলাপের জন্যে। কালো রং যে শুধু মানুষও পছন্দ করে তা নয় তো, পাখি কীট পতঙ্গ প্রজাপতি কাউকেই ওই কালো রং তো আকৃষ্ট করে না। যে কারণে সাধারণত প্রকৃতিতে কোনো ফুলের রঙই কালো হয় না। কাঁটা তারের ভেতর ফুলটার দিকে তাকালো তারা দুজন। ইতিমধ্যেই ফুলগুলোর ভেলভেটের মতো পাপড়িগুলো সম্পূর্ণ কালো হয়ে গেছে। বাইরে কোথাও আর এক বিন্দু লালচে রং দেখা যাচ্ছে না। গোলাপটার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাসি ফুটে উঠল নৌরাজা সাহেবের মুখে, সফলতার হাসি। তিনি বললেন, যদি গোলাপের পাপড়ি ভেতর দিকে কোথাও লালচে ছিট থেকেও থাকে, তবে তাও রাতের মধ্যে কালো হয়ে যাবে। কাল ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই
আমি গোলাপ আপনার হাতে তুলে দেব টাকাটা নিয়ে। সায়ক বলল, হ্যাঁ হ্যাঁ, টাকা তো আমার সঙ্গেই আছে, যখনই আপনি গোলাপটা দেবেন তখনই দিয়ে দেব। কিছুক্ষণ সে জায়গাতে থাকার পর বাগান ছেড়ে হাভেলিতে ফেরার পথ ধরল তারা দুজন। হাভেলির বারান্দাতে উঠে এসে সায়ককে বিদায় জানাবার আগে নৌরজা বললেন, যান, এবার ঘরে গিয়ে বিশ্রাম নিন। কালা গোলাপটা পাবার জন্য আপনার মনটা যে ছটফট করছে তা আমি বুঝতে পারছি। ওই জন্যই আপনি ঘরে ঢোকার আগে আপনাকে কালা গোলাপটা দেখিয়ে আনলাম। আজ আর গত রাতের মতো ওই মাঝরাতে উঠে গোলাপ গাছ দেখতে যেতে হবে না। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে ঘর থেকে বেরোবেন। নৌরজা সাহেবের কথা শুনে সায়ক বলল, কই, আমি গত রাতে বাগানে যাইনি তো। সায়কের কথা শুনে একটু চুপ করে থেকে নৌরজা সাহেব মৃদু বিস্মিত স্বরে বললেন, আপনি জাননি? আমি যেন গতকাল মাঝরাতে ওই কালো গোলাপের কাঁটা তারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যদিও আমার পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত একটা রইস মুঘলি নেশা আছে আমার, ওই আফিমের নেশা। তবে কি সেই নেশার ঘরেই দোতলার জানলা থেকে বাইরে তাকিয়ে আমি ভুল দেখলাম? নৌরজা সাহেবের কথা শুনে সায়কের মনে পড়ে গেল গত রাতের কথা। সে বিস্মিতভাবে বলে উঠল, আমিও গতকাল মাঝরাতে জানলা বন্ধ করতে গিয়ে ওখানে একজনকে দেখেছি বলে মনে হয়েছিল। আমার তো মনে হয়েছিল তার কাটা ঘেরার বাইরে নয়, ভেতরেই সে ছিল। তবে সে কে, কিরকম দেখতে দূর থেকে আমি সেটা বুঝতে পারিনি। ভালো করে দেখতে না দেখতেই যেন মিলিয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওই দেখাটা আমার মনের ভুল। নৌরজা সাহেব সায়কের কথার জবাবে বিস্মিতভাবে বললেন, দুজনের পক্ষে একই সময় একই ব্যাপার কিভাবে ভুল দেখা সম্ভব? তবে কি কেউ প্রাচীর ডিঙিয়ে ভিতরে ঢুকেছিল? কিন্তু লোকটা যদি বাগানে ঢুকেও থাকে, তবুও ওই কাঁটা তারের ভেতরে ঢোকা তার পক্ষে কিভাবে সম্ভব? আগলের তালার চাবি তো আমার কাছে। চিন্তার স্পষ্ট ভাঁজ নেমে এলো নৌরজা সাহেবের কপালে। এরপর তিনি সায়ককে বললেন, ঠিক আছে, আপনি এখন ঘুরে যান, আপনার কোনো চিন্তা নেই। আমি সারা রাত জেগে থাকবো, ও বাগানের উপর আমি নজর রাখবো। এদিকে চোর ডাকাতের কোনো উপদ্রব নেই। হয়তো কোনো ওই পাগল ভিখারি ধরনের লোক কাল রাতে কোনোভাবে বাগানে ঢুকেছিল, আবার চলে গেছে। সায়ক ঘরে ফিরে এলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো এক সময়, তারপর রাত। পরদিন কাক ভোরে সায়ককে বিছানা ছাড়তে হবে, তাই রাত 8টা নাগাদ খাওয়া সেরে তার টুকিটাকি সামান্য যা জিনিস আছে তা তার ব্যাগে ভরে নিল সে। বিছানাতে শোয়ার আগে জানলা বন্ধ করার জন্যে সে জানলার কাছে গেল। বেশ বড় চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমার চাঁদ। তার আলো ছড়িয়ে পড়েছে বাগানে। স্পষ্ট দেখা যাচ্ছে সেই কাঁটা তার ঘেরা জায়গাটা, যার মধ্যে ফুটে আছে কালো গোলাপ। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জানলার পাল্লা বন্ধ করে শুয়ে পড়ল সে। সায়কের ঘুম ভেঙে গেল শেষ রাতের দিকে। হয়তোবা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গোলাপটা নিয়ে বেরিয়ে পড়ার উত্তেজনাতেই তার ঘুম ভাঙল। সেল ফোনে সময় দেখল সায়ক। রাত 3:30 বাজে। গ্রীষ্মে ভোর 4টের পর থেকেই আলো ফুটতে শুরু করে এসব অঞ্চলে, অর্থাৎ আলো ফোটার আর বেশি সময় বাকি নেই। আর 1 ঘন্টা তো দেখতে দেখতেই কেটে যাবে। পাছে সে আবার ঘুমিয়ে পড়ে, উঠতে দেরি হয়ে যায়, তাই সায়ক বিছানা ছেড়ে নেমে পড়ল। চান ঘরে গিয়ে চোখ মুখ ধুয়ে সায়ক তৈরি হয়ে নিল ভোরের আলো ফুটলে বাইরে বেরোবার জন্যে। জানলার কাছে গিয়ে পাল্লা খুলল সায়ক। আকাশের চাঁদ তার শেষ আলো ছড়াচ্ছে ম্রিয়মান হয়ে যাবার আগে। এক অদ্ভুত উজ্জ্বল মায়াবী আলো। আর সেই আলোতে উদ্ভাসিত আগ্রা নগরীর প্রান্ত সীমায় যমুনা নদীর তীরে নৌরজা সাহেবের গোলাপ বাগ, যেখানে কালা গোলাপ ফুটিয়েছেন তিনি। সায়ক তাকালো কাঁটা তার ঘেরা সেই জায়গাটার দিকে, আর সেদিকে তাকিয়ে সায়কের দৃষ্টি স্থির হয়ে গেল। গত রাতের মতোই কাঁটা তার ঘেরা জায়গাটার ভেতর দাঁড়িয়ে আছে একজন মানুষ। না, সায়কের আজকের দেখায় কোনো ভুল নেই। কেউ একজন নিশ্চিতভাবে দাঁড়িয়ে আছে ঘেরা জায়গার ভেতর। এতটা দূর থেকে সায়কের পক্ষে তার মুখমণ্ডল বোঝা সম্ভব না হলেও যে দাঁড়িয়ে আছে সে যে নৌরজা সাহেব নয় তা তার অবয়ব দেখে বুঝতে পারল সায়ক।
তবে ও কে? শায়ক তাকিয়ে রইল তার দিকে। হ্যাঁ, সেই ছায়ামূর্তির মতো লোকটা যেন কয়েকবার নড়ে উঠল। হঠাৎ শায়কের মনে হলো ওই ছায়ামূর্তি কালো গোলাপটা চুরি করতে আসেনি তো। আর তারপরই শায়ক ভাবল, নৌরজা সাহেব কোথায়? তিনি তো রাতে জেগে থাকবেন বলেছিলেন। তিনি কি দেখতে পেয়েছেন লোকটাকে? ঘড়ি দেখল শায়ক, 3:45 বাজে। কিন্তু নৌরজা সাহেব যদি ওই লোকটাকে না দেখে থাকেন, তবে তা তো তাকে দেখানো প্রয়োজন। বলা যায় না কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে পরপর দুরাত বাগানে প্রবেশ করতে পারে লোকটা। শায়কের মনে হলো নৌরজা সাহেব যদি তার ঘর থেকে ব্যাপারটা খেয়াল না করে থাকেন, তবে ব্যাপারটা তাকে জানানো প্রয়োজন। কথাটা ভেবে শায়ক দরজার দিকে এগোলো। দরজা খোলার আগে ব্যাগটাকে তুলে নিল সে। টাকা আছে ব্যাগটাতে, সেটা ঘরে রেখে যেতে মন চাইল না তার। ব্যাগটা উঠিয়ে নিয়ে দরজা খুলে শায়ক বারান্দাতে বেরিয়ে এলো। শায়ক দোতলায় ওঠার সিঁড়ির দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পেল বাইরে চাঁদের আলোতে নৌরজা সাহেব হাভেলি থেকে জমিতে নেমে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন পেছনের বাগানের দিকে। শায়কের মনে হলো নৌরজা সাহেব সম্ভবত দেখতে পেয়েছেন সেই রহস্যময় মূর্তিকে, সেজন্যই তিনি বাগানের দিকে গেলেন। অথবা ভোর হতে আর বেশি দেরি নেই বলে হয়তো তিনি কালো গোলাপটা তুলে আনার জন্য সেদিকে এগোচ্ছেন। শায়ক নেমে পড়ল বারান্দা থেকে। তারপর নৌরজা সাহেব যেদিকে এগোলেন, শায়কও এগোলো হাভেলির পেছনের অংশের সেই গোলাপ বাগের দিকে। বাগানে প্রবেশ করে শায়ক দেখল সেই ঘেরা জায়গার দিকে এগিয়ে চলেছেন নৌরজা সাহেব। তার পেছনে পেছনে কিছুটা তফাতে শায়কও চলল। কাঁটা তার ঘেরা জায়গাটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তার চোখে। শায়ক একসময় এই ব্যাপারে নিশ্চিত হলো যে তার দেখাটা ভুল ছিল না। হ্যাঁ, একজন সত্যি দাঁড়িয়ে আছে কাঁটা তার ঘেরা জায়গাটার ভেতর। যে দাঁড়িয়ে আছে তার অবয়ব দেখে শায়কের মনে হলো সে একজন নারী। নৌরজা সাহেব জায়গাটার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন। শায়ক এগিয়ে গিয়ে নৌরজা সাহেবের কিছুটা পেছনে একটা গোলাপ ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। শায়কের উপস্থিতি খেয়াল করেননি নৌরজা সাহেব। থমকে দাঁড়িয়ে পড়ে বিস্মিতভাবে তিনি তাকিয়ে আছেন কাঁটা তার ঘেরা ঘরের মতো জায়গাটার দিকে। শায়ক যেখানে দাঁড়িয়ে, তার হাত 25 দূরে কাঁটা তার ঘেরা জায়গাটার ভেতরে চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। তার ভেতর দাঁড়িয়ে আছে একজন নারী। তার পরনে সাদা পোশাক, তবে একটা কালো ওড়না দিয়ে তার মুখমণ্ডল আবৃত। মাটিতে পোঁতা যে কাঠের দ্বন্দ্বটাকে আবৃত করে গোলাপ গাছটা দাঁড়িয়েছিল, সেটা এখন মাটিতে পড়ে আছে। লতানো গোলাপ গাছটা নারী শরীরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, অথবা বলা যেতে পারে ওই অবগুণ্ঠনবতী নিজের শরীরে পেঁচিয়ে নিয়েছে সেটা। আর গাছের মাথায় ফোটা কালো গোলাপটাকে ধবধবে সাদা হাতে সে ধরে রেখেছে ঠিক নিজের বুকের মাঝখানে। ঘেরা জায়গার আগল কিন্তু তালা দেওয়া। নৌরজা সাহেব তার প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে সেই নারী মূর্তির উদ্দেশ্যে বললেন, কে তুমি? প্রথমবার প্রশ্ন শুনে সেই নারী মূর্তি কোনো জবাব দিল না, শুধু তার ধবধবে সাদা হাতের আঙুলগুলো কালো গোলাপটার পাপড়িগুলোর ওপর রাখল। নৌরজা আবারও প্রশ্ন করলেন, কে তুমি? জবাব দিচ্ছ না কেন? ভেতরে ঢুকলে কিভাবে? এবার খিলখিল করে হেসে উঠে সেই নারী মূর্তি বলে উঠল, সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? কতদিন হয়ে গেল আমি তোমার কাছে আছি। আমার কাছে এসো, তুমি ঠিক চিনতে পারবে আমাকে। সেই রহস্যময়ীর কথা শুনে নৌরজা বললেন, কি বাজে বকছ? মুখ থেকে পর্দা সরাও, দেখি তুমি কে। আবারও প্রথমে খিলখিল করে হেসে উঠে সে নারী প্রথমে বলল, আমি তো দেখাতেই চাই আমি কে, তুমি দেখলেই আমাকে চিনবে। এসো, ভেতরে ঢোকো, আমার কাছে এসো। এ কথা বলার পর সেই অবগুণ্ঠনা একটু রুক্ষভাবে বলল, আর যদি না আসো তবে দেখো কি হয়। কি হবে তবে? তোমাকে আমি আর বাইরে বেরোতে দেব না। আলো ফুটলেই পুলিশ ডেকে চুরির অভিযোগে তোমাকে তাদের হাতে তুলে দেব। এখনো বলছি, ওড়না সরাও। নৌরজা সাহেবের কথার জবাবে সেই নারী কঠিন স্বরে বলল, আমাকে আজ আর কিচ্ছু করার ক্ষমতা তোমার নেই। আমার কাছে না এলে কি হয় দেখো। এই বলে সে নৌরজা সাহেব আর শায়ককে হতবাক করে সেই দুর্মূল্য দুষ্প্রাপ্য কালো গোলাপ থেকে একটা পাপড়ি ছিঁড়ে ফেলল।
সেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন নৌরজা। রহস্যময় সেই নারী এরপর দ্বিতীয়বার গোলাপের আরেকটা পাপড়ি ছিঁড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই নৌরজা আতঙ্কিতভাবে বলে উঠলেন, ছিঁড়ো না, ছিঁড়ো না, গোলাপটা নষ্ট করো না, আমি আসছি। তার কথা শুনে থেমে গেল সেই নারী। নৌরজা সাহেব ওই নারীর কবল থেকে গোলাপটা রক্ষা করার জন্য এগিয়ে গেলেন কাঁটা তার ঘেরা জায়গাটার দিকে। বিস্মিত শায়ক তার কি করা উচিত বুঝতে না পেরে একই জায়গাতে দাঁড়িয়ে চেয়ে রইল সামনের দিকে। সে দেখল নৌরজা সাহেব তার পোশাকের ভেতর থেকে চাবি বার করে আগলের তালাটা খুলে ফেললেন। তারপর ভেতরে প্রবেশ করে মুখ ঢাকা সেই নারীর সামনে গিয়ে দাঁড়ালেন। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, মাথার ওপরের চাঁদের ঔজ্জ্বল্য হঠাৎই যেন এবার কমতে শুরু করলো। নৌরজা সাহেব সেই নারীর দিকে হাত বাড়িয়ে বললেন, দাও, গোলাপটা আমাকে দাও। সেই নারী হেসে বলল, গোলাপ নেবার আগে জানবে না আমি কে, সেটা জেনে নাও। কথাটা শুনে নৌরজা সাহেব বললেন, হ্যাঁ বলো তুমি কে, আর গোলাপটা দাও। কালো ওড়নাতে মুখ ঢাকা নারী মুহূর্তের জন্য চুপ করে থেকে বলল, আমি হলাম সে যে তোমাকে তোমার পূর্বপুরুষের আগ্রা কেল্লাতে বাঁদি মহলে গোলাপ ফোটাবার কাহিনী শুনিয়েছিল। কাহিনী মিলে গিয়েছিল বংশ পরম্পরায় তোমার পূর্বপুরুষদের বলা বাঘ নফর হায়দারের গোলাপ ফোটানোর কাহিনীর সঙ্গে। আর দুটো কাহিনী মিলে যাওয়াতে শেষ পর্যন্ত যাকে দিয়ে তুমি কালো গোলাপ ফোটালে সে আমি। বিস্মিত শায়ক স্পষ্ট শুনতে পাচ্ছে তাদের দুজনের কথোপকথন। ওই নারীর কণ্ঠস্বর একবার যেন কেমন চেনা মনে হলো শায়কের। মুখ ঢাকা সেই রমণী এরপর বলল, হ্যাঁ আমি সেই যে তোমার গোলাপ বাগান দেখতে এসে আর কোনো দিন এই বাগান ছেড়ে বেরোতে পারিনি, যে হারিয়ে গিয়েছিল ঠিক যেমন কালো গোলাপ ফোটাবার জন্য আগ্রা কেল্লার সেই বাঁদি মহল থেকে হারিয়ে গিয়েছিল জাহাঙ্গীরের রূপসী বাঁদি আয়েশা। আর এ কথা বলার পরই মুখের অবগুণ্ঠন সরিয়ে ফেলল সেই নারী। অপসৃয়মান চাঁদের আলোতে শায়ক স্পষ্ট চিনতে পারল তাকে। আরে, এ যে আগ্রা কেল্লার বাঁদি মহলের শায়কের সঙ্গে দেখা হওয়া তুর্কি যুবতী ইয়াসমিন। আর সেই যুবতীও ওড়না সরিয়ে নৌরজা সাহেবের উদ্দেশ্যে বলল, এবার নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পারছো, আমি ইয়াসমিন। শায়কের মনে হলো সেই তুর্কি যুবতীর মুখ দেখে যেন প্রথমে একটু কেঁপে উঠলেন নৌরজা, কিন্তু পর মুহূর্তেই তিনি নিজেকে সংযত করে বলে উঠলেন, দাও, কালো গোলাপটা আমাকে দাও। তুমি ইয়াসমিন সেজে আমাকে ধোঁকা দিতে এসেছো। তুমি ইয়াসমিনের হামসাকাল হতে পারো, কিন্তু তুমি ইয়াসমিন নও, কারণ আমি নিজের হাতে লতানো গোলাপ ডালের ফাঁস দিয়ে তাকে। নৌরজা সাহেব তার কথাটার শেষ না করে কালো গোলাপটা মেয়েটার হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হঠাৎই মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ে মুচড়ে ধরলেন তার গোলাপ ধরা হাত। মুহূর্তেই তাদের মধ্যে ছটাপটি শুরু হলো, আর সেই ধস্তাধস্তির মধ্যে উঠতে লাগলো কালো গোলাপের পাপড়িগুলো। টুকরো টুকরো হয়ে যাচ্ছে নৌরজা সাহেবের অতি যত্নে ফোটানো বাসরাই কালা গোলাপ। আর এরপরই মুহূর্তের মধ্যে এক অভাবনীয় ভয়ঙ্কর দৃশ্য দেখল শায়ক। সে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। ইয়াসমিন কোথায়? নৌরজাকে নাক পাশের মতো জড়িয়ে ধরেছে কালো গোলাপ গাছটা, যেন জীবন্ত হয়ে উঠেছে সেই গাছ। নৌরজা সাহেব আপ্রাণ চেষ্টা করছেন তার কবল থেকে মুক্ত হতে, কিন্তু পারছেন না। গোলাপের কাঁটাতে রক্ত ঝরছে নৌরজা সাহেবের শরীর মুখমণ্ডল থেকে। জীবন্ত হয়ে ওঠা কালো গোলাপ গাছের শেষ অংশটা ঠিক যেন দড়ির ফাঁসের মতোই চেপে বসেছে তার গলাতে। তিনি দু হাতে সেটা খোলার চেষ্টা করেও কিছুতেই সেটা খুলতে পারছেন না। সেই ফাঁস ক্রমশ দৃঢ় হচ্ছে। বিস্ফারিত হয়ে উঠেছে নৌরজা সাহেবের চোখ, জিভ বেরিয়ে পড়ল নৌরজা সাহেবের, আর এরপরই যেন চাঁদ মুছে গিয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে। কিছুক্ষণের জন্য যেন শায়কের চোখের সামনে থেকে মুছে গেল সবকিছু। সে শুধু দাঁড়িয়েই আছে, কিন্তু যেন তার কোনো চেতনা নেই, কোনো অঙ্গ নাড়ানোর ক্ষমতাও নেই। যে ভয়ঙ্কর অবিশ্বাস্য দৃশ্য তার চোখের সামনে ঘটল তা যেন পাথরের মূর্তিতে পরিণত করেছে শায়ককে। একসময় সেই গাঢ় অন্ধকার কেটে গিয়ে আস্তে আস্তে আবছা আলো ফুটতে শুরু করলো। পূব আকাশে জেগে উঠেছে শুকতারা, আর ধীরে ধীরে শায়কও যেন মনের শক্তি কিছুটা হলেও ফিরে পেল। আলো কিছুটা স্পষ্ট হলে শায়ক দেখল সেই কাঁটা তার ঘেরা জায়গাটার মধ্যে পড়ে আছেন নৌরজা সাহেব। লতানো গোলাপ গাছটা
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার শরীর, আর গোলাপের ছিন্ন ভিন্ন কালো পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নৌরোজা সাহেবের চারপাশে। নৌরোজা সাহেব কি বেঁচে আছেন তা দেখার জন্য কাঁটাতার ঘেরা জায়গাটার দিকে এগোতে যাচ্ছিল সায়ক, কিন্তু হঠাৎ একটা কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। ওদিকে এগোবেন না। চমকে উঠে সায়ক তাকিয়ে দেখল গোধূলির আলো আধারিতে কিছুটা তফাতে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সেই তুর্কি সুন্দরী ইয়াসমিন। সায়ক তাকে দেখে কাঁপা কাঁপা স্বরে বলল, নৌরোজা সাহেব কি মারা গেছেন? যা দেখলাম তা কি সম্ভব? গোলাপ গাছটা ফাঁস দিয়ে মেরে ফেললো নৌরোজা সাহেবকে? ইয়াসমিন বলল, হ্যাঁ, নৌরোজা মারা গেছে। ঠিক এভাবেই তো ফাঁস দিয়ে সেও মেরেছিল একজনকে। সায়ক কথাটা শুনে কেঁপে উঠল। ইয়াসমিন তা দেখে বলল, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার কোনো ক্ষতি হবে না। তবে এই জায়গা ছেড়ে যেতে হবে আপনাকে দিনের আলো ফোটার আগেই। আসুন, আমার সঙ্গে আসুন। আমি বাইরে কিছুটা পথ আপনাকে এগিয়ে দিচ্ছি, যাতে কেউ এই হাবেলিতে আসার আগেই আপনি এই স্থান ত্যাগ করতে পারেন। আসুন আমার সঙ্গে। সেই নারীর কথার মধ্যে এমন কিছু ছিল যা সায়ক অগ্রাহ্য করতে পারল না। ইয়াসমিনকে সে অনুসরণ করল। সেই গোলাপ বাগ, সেই হাবেলি ত্যাগ করে আধো অন্ধকার রাস্তায় নামলো তারা দুজন। প্রথমে নিশ্চুপভাবে পাশাপাশি হেঁটে চলছিল তারা, ক্রমশ মুছে যেতে শুরু করলো অন্ধকার। ইয়াসমিন একসময় নিজে থেকেই বলল, আমি দুঃখিত আপনাকে ওই কালো গোলাপটা না নিয়েই ফিরে যেতে হচ্ছে বলে, গোলাপটা আপনাকে দিতে পারলাম না বলে। কারণ আমি চাই না যে কালো গোলাপ দেখে আরো কেউ এই কালো গোলাপের প্রতি আকৃষ্ট হোক, আর তাদের হাতে ওই গোলাপ তুলে দেওয়ার জন্য গোলাম হায়দার বা নৌরোজারা অন্যের প্রাণের বিনিময় কালো গোলাপ ফোটাক। তুর্কি যুবতীর কথা শুনে সায়ক বলল, অন্যের প্রাণের বিনিময় মানে? ইয়াসমিন বলল, নৌরোজা আপনাকে বলেছিলেন যে কালো গোলাপ ফোটাবার জন্য জমি তৈরিটাই আসল, তাই না? সায়ক বলল, হ্যাঁ। ইয়াসমিন বলল, ঠিকই বলেছিল নৌরোজা। তবে কি জিনিস সার হিসেবে জমিতে মিশিয়ে গোলাম হায়দার বা নৌরোজা কালো গোলাপ ফুটিয়েছিল তা আপনাকে বলেনি সে? সায়ক বলল, না, বলেননি। ইয়াসমিন কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর একটু হেসে বলল, যে কোনো গোলাপ ফোটাবার বা গোলাপ চাষের ব্যাপারে আপনার যদি অভিজ্ঞতা থাকতো তবে আপনি জানতেন গোলাপ চাষের জন্য জমি তৈরির সর্বোত্তম সার হলো বোন ডাস্ট, অর্থাৎ বিভিন্ন প্রাণীর হাড়ের গুঁড়ো। আর এ দেশের মাটিতে কালো গোলাপ ফোটাবার জন্যে জাহাঙ্গীরের বাগ, নফর আর নৌরোজা সার হিসেবে যা ব্যবহার করেছিলেন তা হলো সুন্দরী রমণীর হাড়ের গুঁড়ো। আর তা সংগ্রহ করার জন্যে গোলাম হায়দার খুন করেছিল সুন্দরী বাঁদি আয়েশাকে, আর নৌরোজা খুন করল আমাকে। আমি শুয়ে আছি এই গোলাপ গাছের নিচে। কথাটা শুনেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ে সায়ক পাশে তাকালো, কিন্তু তার পাশে কেউ নেই। সুন্দরী তুর্কি যুবতী ইয়াসমিন যেন মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেছে। না, সায়কের চারপাশে কেউ নেই। আর ঠিক তার পর মুহূর্তেই যমুনা নদীর বুকে সূর্যোদয় হলো। ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। সামনের রাস্তার বাঁকে ঘোড়ার গলার ঘণ্টার টুংটাং শব্দে দেখা দিল তাকে নিতে আসা আনোয়ারের টাঙা। সায়কের চোখে পড়ল ইয়াসমিন ঠিক যে জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল সেখানে রাস্তার উপর পড়ে আছে গোলাপের একটা পাপড়ি, কালো গোলাপের পাপড়ি। শেষ হলো আজকের ভৌতিক রহস্য উপন্যাস গোলাপ ফোটার পরে। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীকালে এমন আরো অনেক গল্প উপন্যাস নিয়ে আপনাদের সামনে আমি শ্রীময়ী হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা।